না আসলে প্রত্যেকটা প্লেয়ারই একটা এম থাকে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ফার্স্ট এম এটা থাকে। বাট ন্যাশনাল টিমে খেলার পরেও আমি কতদূর যাব হয়তোবা অনেকজনের গোল থাকে। তো আমি বেসিক্যালি পার্সোনালি এরকম কোনো গোল ছিল না যে আমি এইখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। ট্রাই করব আমি যত দূর যাইতে পারি আর কি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত। ছোটবেলায় গোলটা ছিল কিনা যে এক সময় হাইস্ট উইকেট টেকার হবো? ছোটোবেলায় এরকম ইয়ে তো থাকে যে আমি অনেকগুলো উইকেট নেবো, এটা তো সবারই, প্রত্যেকটা প্লেয়ারেরই একটা স্বপ্ন থাকে। যেটা হচ্ছে বললো যে আপনি এখন সর্বোচ্চ উইকেট ছিলেন, তো আমরা যদি আপনার ক্যারিয়ারের সেটা দিকে একটা ব্রেকডাউন করি তখন দেখা যাবে যে 2017 সালের পর থেকে মানে যখন আর কি সাকিব আল হাসান টেস্টে অনিয়মিত হয়ে গেছেন তখন থেকে হচ্ছে আপনার স্ট্যাটটা একটু বেটার। তার আগে যখন সাকিব রেগুলার ছিলেন তখন আর একটু মানে তুলনামূলক একটু কম বেশি ছিল। তো মানে আপনার আসলে মনে হয় যে আপনি যখন মেইন রোলটা পেলেন, সাকিব যখন অনিয়মিত হয়েছিল তখন থেকে আপনি মেইন রোলটা পেলেন, এই মেইন রোলটা পাওয়ার পর থেকে আসলে আপনার মধ্যে আর বেশি কাজ করেছে যে আমার একটু ভালো করতে হবে বা মেইন রোলটাই আসলে আপনার ভিতরে ভালোটা বেশি বের করে এনেছে? না আসলে জিনিসটা এমন না। আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন তখন আপনি পারফরমেন্স সবসময় করতে হবে, এটাই হচ্ছে যে এটা হচ্ছে পারফরমেন্সের জায়গা। আর আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি এটা মানে কোনো মুখ্য বিষয় না। বাট সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে, এবং ইন্ডিভিজুয়ালি যে আমরা পার্সোনাল যারা প্লেয়ার ওনার অভিজ্ঞতা ছিল, উনি অনেক দিন বাংলাদেশের ওয়ার্ল্ডের এক নাম্বার পজিশনে ছিল। আসলে একটা মানুষ তো এক নাম্বার পজিশনে এমনি এমনি যাইতে পারে না, অবশ্যই ওনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম কোয়ালিটি ছিল। আমরা চেষ্টা করছি আর কি ওই জিনিসগুলো নেওয়ার জন্য, এবং আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিতে এবং আমাদেরকে ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছে আমাদের সাথে ডিসকাস করছে যে আমরা আসলে কীভাবে আগাইতে পারি। সরি এটা হ্যাঁ আসলে প্রথমে বুঝি নাই, বাট আপনার একটা সময় ওই যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাগুলোতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে আর কি। আপনি বলছেন যে যেহেতু ছোটবেলায় বা খেলাধুলা শুরু করছে তখন এত বড় লক্ষ্য থাকে না, কিছুদিন আগে থেকে যখন আপনি 200 উইকেট পার হলেন বা আস্তে আস্তে এগোচ্ছেন তখন নিশ্চয়ই টার্গেট ছিল যে একটা সময় হাইস্ট উইকেটটা তো আমার হচ্ছে, কারণ আপনি সেদিকে এগোচ্ছেন। কোন সময়টা থেকে আপনার মনে হচ্ছিল যে এখন আমার হতে পারে যে হাইস্ট উইকেট যেটা সাকিব ক্রস করতে পারে? না এটা আসলে এটা বলাটা ডিফিকাল্ট যে হচ্ছে যে আমি হাইস্ট উইকেট হব কি হব না। বাট যে সময়টা দেখা যাচ্ছে যে আমার একটা ধারাবাহিকতা আসছে বা একটা এক্সপিরিয়েন্স আসছে, বাট আমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স আসছে যে না আমি হয়তো বা বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক দিন একটা সুযোগের মধ্যে রাখবে। তো ওই সময়টা আসলে এমনটা আসছে যে না আমি হচ্ছে যে একটা সময় হয়তো বা অনেকগুলো উইকেটের মানে মালিক হইতে পারবো আর কি ইনশাল্লাহ। বলছিলেন যে একটা স্ট্যান্ডার্ড সেট করার ব্যাপার থাকে ওনার ক্ষেত্রে, এটা যখন উনি প্রথম ডাবল হান্ড্রেডটা করলেন তখন মনে হয় যে একটা স্ট্যান্ডার্ড সেট করতে পেরেছেন, পরে বাকিরা করেছেন, আবার এখন 100 টেস্ট খেলছেন, সেটাও একটা তিনি মনে করেন যে একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছে। আপনি তো এখন টপে চলে এসেছেন, মানে নেক্সট কয়েক বছরে আপনি এই বাংলাদেশ ক্রিকেটের বা একটা বোলার যখন বল করতে যাবে তার কত স্ট্যান্ডার্ড, কোন জায়গায় স্ট্যান্ডার্ডটা সেট করতে চান মানে উইকেটের ক্ষেত্রে বা এজ এ স্পিনার হিসেবে? আসলে 2 বছর পর কি হবে এটা আসলে বলাটা ডিফিকাল্ট। বাট আপনি যখন অ্যাজ এ একটা প্লেয়ার হিসেবে আপনি যতদিন খেলবেন আপনার পারফরমেন্সটাই কথা বলবে যে আপনি কত দূর যেতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে এখানে প্রসেসিংটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, সাথে পারফরমেন্স। তো আমার ফোকাস থাকবে যে পারফরমেন্সের দিকে, যে আমি যতদিন আমি খেলবো পারফরমেন্স করতে পারবো ততদিনে আমি হয়তো বা একটা ভালো পজিশনে যাইতে পারবো। না আমাকে যদি আল্লাহ 700টা দেয় আমি 700টাই নিতেই রাজি আছি। এখন অনেক সময় রয়েছে, আপনি সেক্ষেত্রে আপনার এখনো 40-50টা টেস্ট খেলা যদি আপনার এগুলো ক্যারি করতে পারেন যে 7 বছর কিংবা 6 বছর কিংবা, তাহলে প্রায় 40টার মতো টেস্ট খেলতে পারেন যদি বাংলাদেশ ক্যারি করতে পারে। তো সেক্ষেত্রে আপনার মনে হয় যে আপনার ওই পর্যন্ত ক্যারি করার জন্য যত যা করার সেটা করবেন, যে ফার্স্ট উইকেট নিয়ে আপনার যে এত বড় প্লেয়ার আপনি সেই জায়গায় আপনার যে আন্ডার রেটেড করে রাখা হয় বা চিন্তা করা হয় সবসময় সেই জায়গায় আপনার জবাব দেওয়ার
না না এখানে আসলে জবাব দেওয়ার মতন কিছু নাই। ফার্স্ট অফ অল যে আমি পারফরমেন্সের দিকটাই আর কি দেখব। তা আমি বারবার একটা কথাই বলি যে আপনি যতদিন খেলবেন আপনার পারফরমেন্সটাই হচ্ছে যে মেন ইস্যু। আর এখানে আন্ডার রেটেড আসলে এই কথাটা আমি যখন মিডিয়াতে প্রেসে আসি এই কথাটা বারবার আসে। আমার কাছে মনে হয় এরকম ধরনের কথা বারবার না আসাটাই ভালো, বিকজ এই ইস্যুটা কিন্তু অন্যরা কেউ তুলে না, হয়তো বা মিডিয়ার মাধ্যমেই ছড়ায় এই আন্ডার রেটেড ওই আন্ডার রেটেড। তো আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ডটা যত বেশি উঠবে তত বেশি আসলে এটা ছড়াবে, তো এইগুলো জিনিস না ছড়ানোই বেটার। লাস্ট টু কোশ্চেন। তাই মানে একটা কথা হচ্ছে আপনার ক্যারিয়ারে সাহায্য করতে গেল 2017 পরে সাকিব আল হাসান, মানে আপনার ক্যারিয়ার মানে সাকিব আল হাসানের সাথে নিজেই সবসময় আপনাকে আলোচনা করা হয়। আপনাকে মনে হয় না যে টাইগার্স ক্যান্ডার তাইজুল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এখন আসলে ইভলভ করছে, মানে হিয়ার নট সাকিবের সাথে সাকিবের রেকর্ড, সাকিব অনুপস্থিত আপনি কোন এগুলো না, তাইজুল অ্যাজ আ বোলার কোন জায়গায় নিয়ে গেছে? না, তাইজুল তো তাইজুলের জায়গাতেই আছে এখন। এই প্রশ্নগুলো আমার কাছে বারবার আসে কি জন্য এটা আমিও জানি না, বাট অ্যাজ এ আপনি দেখবেন যে আমি যদি নিজকেন্দ্রিক কথা বলি সেটাও হবে না, বিকজ আমাদের আগে যারা সিনিয়র ভাইরা ছিল যারা আমাদের সাথে অনেক দিন খেলছে, আপনি যখন একটা সিনিয়র একটা প্লেয়ার হবেন আসলে টিমকে দেওয়ার জন্য অনেক কিছু থাকে। সেটা হলো জুনিয়রদেরকে মোটিভেশন করতে পারেন বা সিনিয়রদের একটা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে পারেন। আসলে এটা একটা জুনিয়র প্লেয়ারদের বা আপকামিং প্লেয়ারদের অনেক হেল্প হয়। তো আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা এই জিনিসটা পাইছি যে আমাদের যারা জুনিয়র আসছে বা আপনার হচ্ছে যে যারা অনেক দিন ধরে খেলতেছে তাদের কাছ থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স পাইছে সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, যারাই ছিল আর কি। তো আসলে একটা টিম তখনই আপনার স্টেবল হবে যখন সবার সাথে সবার বন্ডিং না ভালো থাকবে। তো আমার কাছে মনে হয় যে যারা সিনিয়র ছিল তারা এই কাজগুলো করছে। আর অ্যাজ এ আমি তাইজুল আসলে আপনি একটা নাম তখনই উঠে আসবে যখন আপনি পারফরমেন্স করবেন। আর আমার কাছে মনে হয় মেন বিষয়টা ওটাই যে আমি পারফরমেন্স করতেছি যার জন্য ক্যারি করতেছি, যখন পারফরমেন্স করবো না হয়তো বা আমার নামটাও আসবে না বা আমি এতদূর ক্যারিও করতে পারবো না। লাস্ট কোশ্চেন। আসলে বেশি উইকেট পাওয়াটা ইম্পর্টেন্ট না ইম্প্যাক্টফুল বোলিং করাটা ইম্পর্টেন্ট? অনেক সময় দেখা যায় যে পাশের বোলার আপনার পার্টনার, আপনি খুব ভালো বোলিং করছেন, আপনি হয়তো 2টা বা 3টা উইকেট পেয়েছেন, আরেকজন 5টা পেয়ে গেছে, তো ওইটা কোনটা আসলে বেশি ইম্পর্টেন্ট? পাশাপাশি আপনি তো মাঝখানে 4-5 বছর আগে দেখছি আপনার অ্যাকশন একটা চেঞ্জ হয়েছিল, পরে আবার নতুন সেই পুরনো অ্যাকশন পেয়ে গেছেন। কোন কোচ আসলে আপনাকে পাল্টে দিয়েছে বা কার সাজেশনটা আপনাকে আরো বেশি মোটিভেশন দিয়েছে? না, এখানে আসলে আপনি যদি বলেন যে স্পেসিফিক শুধু একটা কোচই যে আপনাকে পাল্টে দেবে এরকম না, একটা কোচের থ্রট এক রকম থাকে আর কি। তো আমি নর্মালি আমার দেশের মধ্যে আমি সোহেল ভাইয়ের সাথে কাজ করি, তো উনি আমার অ্যাকশান সম্পর্কে সব কিছু জানেন, বা আমি যখন অ্যাকশান চেঞ্জ করছি উনি এই অ্যাকশানে আনতে উনিও হেল্প করছে আর কি। আর দেখবেন যে তারপরে আমি অনেকগুলো কোচের সাথেই কাজ করছি, তো একটা কোচের থট এক রকম থাকতেই পারে, বাট সাজেশন সবারটাই নিতে হয়। বিকজ আমাদের বাংলাদেশে দেখবেন একটা জিনিস খুবই ভালো, যখনই যে স্পিন কোচরা আসছে অনেক বড় বড় নাম ছিল এবং তারা ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো পারফরমেন্স ছিল। তো আসলে আমি একটা কথা বলছি, ওনাদের কোয়ালিটি ছিল জন্য কিন্তু এখানে আসছে বা ওনারা বড় বড় জায়গায় কাজ করছে। তো আপনি যেখানে যেটাই করেন না কেন প্রসেসটা কিন্তু এক থাকে, তো সবার সাজেশনটাই ইম্পর্টেন্ট। আপনাকে এসএ-20 সিলেক্ট করছিল একটা ফ্র্যাঞ্চাইজি, আবার আপনাকে রিপ্লেসও করে ফেললো, মানে আপনি প্রথম কলারটা পেয়ে অবাক কিনা আবার রিপ্লেস হওয়াটা অবাক কিনা, একটু এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, এখানে আমি অবাক না, আর ওটা আমি নিজের থেকে রিফিউজ করছি, ওটা আমার একটা পার্সোনাল ইস্যু আছে আর কি।